Welcome dear students, welcome to the chemistry class of Dhuti Institute. আমরা আগের ক্লাসে অর্গানিকের অ্যালডিহাইড এবং কিটোন চ্যাপ্টার শুরু করেছিলাম। তার পার্ট 1 এর ভিডিও তোমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে। সেখানে আমরা প্রিপারেশন সম্বন্ধে আর কি দেখেছিলাম যে অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশন কি করে আমরা করব। আজকের ভিডিওতে আমরা এর পার্ট 2টা নিয়ে আলোচনা করব। তো পার্ট 2 এর মধ্যে আমরা কি আলোচনা করব? অ্যালডিহাইড কিটোনের বিভিন্ন ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথম আমাদের আসছে হচ্ছে অ্যালডিহাইডের বা কিটোনের ভৌত ধর্ম। এবার এই ভৌত ধর্মের মধ্যে প্রথম কি? ভৌত ধর্মের মধ্যে 1 নম্বর হচ্ছে তার অবস্থা। অবস্থা যেগুলো আমাদের কম সংখ্যক কার্বন পরমাণু দিয়ে গঠিত অ্যালডিহাইড বা কিটোন, যেমন আমাদের ফর্মালডিহাইড, এগুলো গ্যাসীয় হয়। ফর্মালডিহাইডটা কি হয়? একদম গ্যাসীয়। অ্যাসিটালডিহাইড এবং আপ টু 4 কার্বন পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের কি তরল। যেগুলো হায়ার, যত হায়ারে যাবে, যতই অ্যালকিল গ্রুপের সংখ্যাটা বাড়তে থাকবে, তত সেটা আমাদের তরল থেকে ধীরে ধীরে কি হবে, কঠিনের দিকে মুভ করতে থাকবে। ঠিক আছে, এবার 2 নাম্বার আমরা আসবো দ্রাব্যতাতে। ওই যে বললাম যে 4 কার্বন পর্যন্ত যেই সব অ্যালডিহাইড বা কিটোন গুলো আছে সেগুলো আমাদের জলে মোটামুটি দ্রাব্য। কিন্তু যখনই আমাদের এই অ্যালকিল গ্রুপের সংখ্যাটা বাড়তে থাকে, তত আস্তে আস্তে কি হয়, অ্যালকিল গ্রুপ সেটা হাইড্রোফোবিক প্রকৃতির, সেই জন্য জলের মধ্যে তার যে দ্রাব্যতাটা সেটা আস্তে আস্তে কমতে থাকে। সেই জন্য আমরা যদি ফর্মালডিহাইড দেখি বা অ্যাসিটালডিহাইড দেখি, এগুলো আমাদের জলে দ্রাব্য। কিন্তু আমরা যদি এর যে হায়ার অ্যালডিহাইড গুলো দেখি, 4 কার্বনের পরে যেসব অ্যালডিহাইড গুলো আসবে, সেই সমস্ত অ্যালডিহাইড গুলো যদি আমরা দেখি, এগুলো থেকে কিন্তু আস্তে আস্তে কি হয়ে যায়, এগুলো জলে ধীরে ধীরে দ্রাব্যতা কমতে থাকে। তো এটার কারণ কি, ওই অ্যালকিল গ্রুপের সাইজ বাড়ছে, সেই জন্য এদের দ্রাব্যতাটাও কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার নেক্সট আমরা আসবো হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক নর্মালি দেখা যায় অ্যালকেনের থেকে অ্যালডিহাইড বা কিটোনের স্ফুটনাঙ্ক কিন্তু একটু হলেও বেশি হয়। কেন না, অ্যালকেন হচ্ছে আমাদের পুরোটাই কি একটা, তার মধ্যে কোনো পোলারিটি বিশেষ একটা থাকে না, তাই তো, নন পোলার টাইপের হয়। কিন্তু এই অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে একটা পোলারিটি চলে আসে, এবং সেই জন্য এখানে একটা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তৈরি হয়। এইটা আমাদের অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিল গ্রুপ। আমরা যদি এইভাবে এগুলোকে সাজাই, তাহলে দেখতে পারবো এই কার্বন সেন্টারটা আমাদের কি কিছুটা হলো পার্শিয়ালি পজিটিভলি চার্জ, আর অক্সিজেন সেন্টারটা পার্শিয়ালি নেগেটিভলি চার্জ। তাহলে এই যে এখানে একটা ডাইপোল জেনারেট হওয়া শুরু হলো, এই ডাইপোলের মধ্যে যে ইন্টারাকশনটা হয়, সেই টাইপের ইন্টারাকশনকে আমরা কি বলছি, সেই টাইপের ইন্টারাকশনকে আমরা বলছি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের জন্য এই অ্যালডিহাইড বা কিটোনের কিন্তু আমাদের স্ফুটনাঙ্কটা কম্পারেটিভলি এই অ্যালকেনের চেয়ে বেশি হয়। যদি আমরা ইথার বলতাম, ইথারের মধ্যেও অক্সিজেন আছে, কিন্তু ইথারের মধ্যে কি এরকম ডাইপোল মুভমেন্ট কাজ করবে? করবে না। তা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন এইখানে সেইভাবে কিন্তু হবে না, সেই জন্য ইথারের থেকেও কম্পারেটিভলি আমাদের অ্যালডিহাইড বা কিটোন গুলোর ক্ষেত্রে কি হয়, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কটা বেশি হয়। যদি অ্যালকোহলের কথা বলতাম, অ্যালকোহলের মধ্যে কি হয়, অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়। তোমরা অলরেডি অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে পড়েছো যে অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে। এই হাইড্রোজেন বন্ডিং গুলোকে ব্রেক করার জন্য কি হয়, এক্সট্রা এনার্জি কিছু দিতে হয়, যেটা এই অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে আমার দরকার পড়ে না। এই অতিরিক্ত যে পরিমাণ এনার্জিটা দিয়ে এটাকে ব্রেক করতে হয়, সেই জন্য কি হয়, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক কম্পারেটিভলি অ্যালডিহাইড বা কিটোনের চেয়ে বেশি হয়। আবার সিমিলারলি আমি যদি কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে দেখতাম,
কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়ে যায়, ডাইমার ফর্মেশন হয়। এই যে এরকম করে হাইড্রোজেন বন্ডিং এর থ্রুতে এখানে একটা ডাইমার ফর্মেশন হয়। এই যে ডাইমারটা তৈরি হচ্ছে না, এই ডাইমার তৈরি হওয়ার জন্য কি হচ্ছে, এইখানেও কম্পারেটিভলি হাইড্রোজেন বন্ডিংটা অ্যালকোহলের থেকেও অনেক বেশি স্ট্রঙ্গার হয়। যে স্ট্রঙ্গার হওয়ার জন্য কি হয়, এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কম্পারেটিভলি অ্যালডিহাইড বা কিটোনের চেয়ে কম্পারেটিভলি অনেক বেশি হয়। ঠিক আছে, এই যাই হোক স্ফুটনাঙ্কের পার্টটা গেল। এবার আমরা যদি সেম নাম্বারের কার্বন দিয়ে বা আইসোমেরিক অ্যালডিহাইড এবং কিটোন দেখি কিরকম, তাহলে আমরা দেখতে পারবো যে অ্যালডিহাইডের থেকে কিটোনের পোলারিটিটা বেশি হয়। এক্সপেরিমেন্টাল দেখা গেছে অ্যালডিহাইডের থেকে কিটোনের পোলারিটিটা বেশি হয়। কিটোনের পোলারিটি বেশি হওয়ার জন্য কি হয়, এইখানে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটাও বেশি হয়। ডাইপোল ডাইপোল ইন্টারাকশন যে এই ইন্টারাকশনটা, এটা এই কিটোনের ক্ষেত্রে বেশি হয়। সেই জন্য কিটোনের ক্ষেত্রে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কটা বেশি হয়। সেই জন্য আমাদের কি হয়, আইসোমেরিক অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কিটোন কম্পারেটিভলি হায়ার বয়েলিং পয়েন্ট শো করতে পারে অ্যালডিহাইডের চেয়ে। তো আমরা মোটামুটি ভৌত ধর্মগুলো এখানে যেগুলো আমাদের ছিল আর কি, বা বইয়ের মধ্যে যেগুলো আর কি আলোচনা করা হয়েছে সেগুলো এখানে মোটামুটি আমরা আলোচনা করে নিলাম। এইবার আমরা আসবো হচ্ছে নেক্সট রাসায়নিক ধর্ম। বেশ, রাসায়নিক ধর্মের ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, এটা বলার আগে একটা জিনিস খেয়াল করো এখানে, এই যে আমরা অ্যালডিহাইড বা কিটোন যাই বলি না কেন, কার্বনিল গ্রুপ, এদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে এই কার্বন সেন্টারটা কার্বনিলে এটা পার্শিয়ালি পজিটিভলি চার্জ, আর এটা হচ্ছে আমার পার্শিয়ালি নেগেটিভলি চার্জ। বা এইটাকে যদি আমি দেখাই এরকম ভাবে, আমি দেখাতেই পারি যে এইটা এইখান থেকে খুলে গিয়ে এইখানে নেগেটিভ এখানে পজিটিভ এরকম ভাবেও থাকতে পারে, অসুবিধার কিছু নেই। তাহলে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হলো, এখানে দুটো টাইপের সেন্টার আমার আছে, যেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে কার্বনে, আরেকটা যেখানে আমার ইলেকট্রনের ডেফিসিয়েন্সি নেই, ইলেকট্রন এক্সেস রয়েছে অক্সিজেন সেন্টারে। সেই জন্য আমার এই সেন্টারটা কি হিসেবে কাজ করতে পারে, এটা ইলেকট্রন অ্যাকসেপ্টার সেন্টার হিসেবে কাজ করতে পারে। আর এই সেন্টারটা আমার কি হিসেবে কাজ করতে পারে, নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে কাজ করতে পারে বা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে।
সেই জন্য এই যে কার্বন সেন্টার, এইখানে বাইরে থেকে কোনো নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে, আবার এই অক্সিজেন সেন্টার দিয়ে অন্য কোনো ইলেকট্রোফিলিক সেন্টারেও অ্যাটাক করতে পারে। সেই জন্যই কি হয়, এই যে অ্যালডিহাইড বা কিটোনের এত যে ভাস্ট একটা কেমিস্ট্রি, দেখবে বইটা প্রচুর বড় চ্যাপ্টার। কেন এত রিয়াকশন কেন? তার কারণ এর মধ্যে বোথ নিউক্লিওফিলিক এবং ইলেকট্রোফিলিক সেন্টার তৈরি হচ্ছে, সেই জন্যই এর এত বেশি রিয়াকশন, অন্য কোনো কারণ নেই এখানে। তো আমরা এবার এই নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়ার মধ্যে আর কি ঢুকবো। তো সেইখানে আমাদের কি হচ্ছে, প্রথমে এরকম একটা নিউক্লিওফিলিক সেন্টার আছে, সাপোজ এটা আমাদের একটা অ্যালডিহাইড, এর মধ্যে একটা নিউক্লিওফাইল অ্যাটাক করবে, ঠিক আছে। তো প্রথমে এই বন্ডটা খুললো, এই বন্ডটা যখন খুলবে তখন এইখানে একটা ভ্যাকেন্সি তৈরি হবে কার্বনটার মধ্যে, তখন এই নিউক্লিওফাইল দিয়ে এখানে অ্যাটাক করবে। এবার ফার্দার যদি আমরা এইটাকে অ্যাসিডিফাই মানে ওয়ার্ক আপ করি অ্যাসিড দিয়ে, তাহলে কি হয়ে যাবে, এখানে OH, এইভাবে আমাদের কম্পাউন্ড গুলো তৈরি হবে। এইবার এই যে কম্পাউন্ড গুলো তৈরি হচ্ছে, এইটার স্টিরিওকেমিস্ট্রির আবার ডিফারেন্স হয়। কেন স্টিরিওকেমিস্ট্রি ডিফারেন্স হয়? আমাদের এই সেন্টারটা কি ছিল, কার্বনিল সেন্টারটা ডবল বন্ডেড ছিল, ডবল বন্ডেড মানে sp2 হাইব্রিডাইজ, sp2 হাইব্রিডাইজ সেন্টার মানে সেটা প্ল্যানার সিস্টেম, তার মানে একটা প্লেন। এবার নিউক্লিওফাইল প্লেনের উপর দিয়েও অ্যাটাক করতে পারে, নিচ দিয়েও অ্যাটাক করতে পারে। সেই জন্য আমাদের কি হচ্ছে, নিউক্লিওফাইল যদি উপর দিয়ে অ্যাটাক করে তাহলে এক রকমের কম্পাউন্ড তৈরি হবে, নিচ দিয়ে অ্যাটাক করলে অন্য রকমের কম্পাউন্ড তৈরি হবে। এই sp2 সেন্টারটা চেঞ্জ হয়ে sp3 সেন্টার হয়ে যাচ্ছে টেট্রাহেড্রাল, তখন দুই পাশ থেকে যেহেতু অ্যাটাক করতে পারছে, তাই দুই রকম স্টিরিওকেমিস্ট্রি প্রোডাক্ট জেনারেট হয়। সেই জন্য এইখানে কি হয়, সবসময় একটা এনানসিওমারিক মিক্সচার এই ক্ষেত্রে পাওয়া যাবে, ঠিক আছে। বেশ, এইবার আমরা এইখানে পরপর কতগুলো রিয়াকশন একটু দেখে নিই, নিউক্লিওফাইলের সাথে রিয়াকশন যেগুলো হচ্ছে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু বলি, যে এই যে এফেক্টটা এখানে এই নিউক্লিওফিলিক অ্যাটাকের ক্ষেত্রে কিছু কিছু এফেক্ট আমার এখানে কাজ করে, যে এফেক্ট গুলো রিয়াকশনের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে চায়। এক নাম্বার হচ্ছে প্লাস আই এফেক্ট। কি প্লাস আই এফেক্ট? দেখো অ্যালডিহাইড বা কিটোনে এই যে আর গ্রুপটা আছে না, এই আর গ্রুপটা আমাদের অ্যালডিহাইডের মধ্যে একটা থাকে, কিটোনের ক্ষেত্রে দুটো থাকে। যখনই এখানে দুটো আর গ্রুপ থাকবে তাদের একটা প্লাস আই বা ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ এফেক্ট থাকবে, তার মানে ওই সেন্টারটার মধ্যে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবে। এবার এই সেন্টারটা যে ইলেকট্রোফিলিক সেন্টার হয়ে যাচ্ছিল, পজিটিভলি চার্জ ছিল, সেই চার্জটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে এই প্লাস আই এফেক্ট দিয়ে, যেটা অ্যালডিহাইডের ক্ষেত্রে কম হবে, কিটোনের ক্ষেত্রে বেশি হবে। তো যখনই এই চার্জটাকে এখানে নিউট্রালাইজ করার চেষ্টা করবেও, তখনই আমাদের কি হবে, তখনই আমাদের কিন্তু এই সেন্টারে ইলেকট্রোফিলিসিটি কম্পারেটিভলি কমে যাবে কিছুটা। আর যখনই ইলেকট্রোফিলিসিটি এই সেন্টারের ক্ষেত্রে কমে যাবে, তখনই আমাদের কি হবে, রিয়াকশনটা স্লো হয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড, স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক এফেক্ট। স্টেরিক এফেক্টের ক্ষেত্রে কি, যে এই যে আর গ্রুপ অ্যালকিল গ্রুপ, এই অ্যালকিল গ্রুপের সাইজ যত বাড়তে থাকে, তত এই দুটো সেন্টারের মধ্যে কি হয়, তত এই দুটো সেন্টারের মধ্যে মানে খুব একটা স্টেরিক্যালি এটা হিন্ডার হয়ে থাকে, চারপাশ দিয়ে অনেকগুলো মলিকিউল আর কি থাকবে। যেমন সে ফর এক্সাম্পল এখানে যদি টারশিয়ারি বিউটাইল গ্রুপ থাকতো, তাহলে আমাদের কিরকম হতো, এই কার্বন তিনটে CH3, আবার এখানে তিনটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, এই কার্বনের সাথেও তিনটা হাইড্রোজেন, আবার এই দিকে নিচের কার্বনের সাথেও আবার আর কি তিনটা হাইড্রোজেন, তিনটা CH3 আর কি।
এবার আমার যখন এইটা, তো এখানে আমি 2 ডাইমেনশনাল ফিগারে এইভাবে দেখাচ্ছি, 3 ডাইমেনশনাল যখন যে ব্যাপারটা অরিজিনালি হয়, তখন এই কিছু সিএস3 উপরের দিকে এরকম ভাবে বেরিয়ে আসবে, কিছু নিচের দিকে থাকবে, কিছু প্লেনে থাকবে, তো এরকম ভাবে একটা 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট করে থাকবে। তার ফলে নিউক্লিওফাইল যখন এখানে অ্যাটাক করবে, ও এই সেন্টারে আসতেই চাইবে না বা আসতে পারবে না, কেন? চারপাশ থেকে ওকে এই সিএস3 গুলো বাধা দেবে। সেই জন্য যখনই এখানে স্টেরিক্যালি হিন্ড্রেন্সটা বাড়তে থাকে, অ্যালকিল গ্রুপের সংখ্যা বাড়তে থাকে, তত এখানে এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ার রেটটা কিন্তু কমতে থাকে। তাহলে এই দুটো আমার এখানে এই এফেক্ট যারা এই রিঅ্যাকশনটাকে নিয়ন্ত্রণ করে। এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখি তাহলে। যেমন প্রথম এক্সাম্পল যদি আমরা দেখি, এটা হচ্ছে জল সংযোজন বিক্রিয়া। জল সংযোজন দরকার নেই, আমাদের সায়ানোহাইড্রিন দিয়ে শুরু করি, সায়ানোহাইড্রিন ফর্মেশন। তাহলে আমাদের এখানে এখানে কি আছে, আমাদের এই অ্যালডিহাইডটা রয়েছে। এবার এই যে অ্যালডিহাইড, এর মধ্যে আমাদের কি যাবে, এইচসিএন। সায়ানোহাইড্রিন মানে এইচসিএন এর অ্যাডিশন হবে, ঠিক আছে? এইচসিএন এর অ্যাডিশন যখন হয়, এইচসিএন এর অ্যাডিশন কিভাবে হয়, প্রথমে আমাদের এই এইচসিএনটা এইচ প্লাস আর সিএন মাইনাসে ভাঙতে চাইবে, ঠিক আছে? তাহলে প্রথমে এটা যখন ভাঙবে আর কি, এটা ভেঙে এইচ প্লাস আর সাথে সিএন মাইনাস হবে। এইচ প্লাসটা গিয়ে অক্সিজেনে ধরবে, এই বন্ডটা খুলবে, এই সিএন মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে। তাহলে এইভাবে আমাদের সায়ানোহাইড্রিন ফর্মেশন হলো, ঠিক আছে? সায়ানোহাইড্রিন ফর্মেশন হলো। কোনো কোনো ক্ষেত্রে এখানে কেসিএন ও দেওয়া থাকে। কেসিএন কেন দেওয়া থাকে এইচসিএন এর সাথে, না এইচসিএন এর এই যে ডিসোসিয়েশনটা, এটা অনেক সময় স্লো হয়। কেসিএন দিলে কি হবে, সায়ানাইড আগে গিয়ে অ্যাটাক করবে, এবার এইখানে যখনই এটা খুলবে বন্ডটা, ও মাইনাস হবে, ও মাইনাসটাকে নিউট্রালাইজ করার জন্য এইচসিএন এর এইচ প্লাসটা সঙ্গে সঙ্গে চলে যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আর কি, অনেক সময় কেসিএন দিয়েও এখানে এই কেসিএন এইচসিএন এর একটা ইয়ে দিয়েও করা হয় আর কি। এবার নেক্সট হচ্ছে বাইসালফাইড। সোডিয়াম বাইসালফাইড NaHSO3। সোডিয়াম বাইসালফাইড দিয়ে যখন ফর্মেশন হয়, তখন একই রকম ভাবে কি হচ্ছে, এই যে এইচএসও3 মানে SO3Na যেটা আর কি, সেই SO3Na এক জায়গায় লাগে, আর বাকি এইচটা গিয়ে এখানে আর কি লাগে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অ্যাসিটালডিহাইড বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ড বলা হয় এটাকে। এবার নেক্সট গ্রিগনাট বিকারকের সাথে বিক্রিয়া।
গ্রিগনাট বিকারক মানে আর এমজিএক্স, সেটা সিএস3 এমজিএক্স হতে পারে, সিএস3 সিএস2 এমজিএক্স হতে পারে, যে কোনো অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, আমরা আর এমজিএক্স করেই লিখি এখানে। আমাদের কোনো একটা অ্যালডিহাইড বা কিটোন এরকম রয়েছে, এই জায়গাটা একটু কাটবি, হ্যাঁ এই জায়গাটা একটু ইয়ে করবি, এই যে পোকাটা ডিস্টার্ব করলো। হুম, ওকে। তো এই আমাদের অ্যালডিহাইড, সেটার মধ্যে যদি আমরা গ্রিগনাট রিএজেন্ট দিই, আর প্রাইম এমজিএক্স আমরা দিচ্ছি, কি হবে যে এই বন্ডটা এখানে খুলবে, এই আর প্রাইম যেটা সেইটা এখানে অ্যাটাক করবে, আর অক্সিজেনের সাথে জুড়বে ও এমজিএক্স। এবার এইটাকে যদি আমি ডাইলুট অ্যাসিড দিয়ে ওয়ার্ক আপ করি H3O+, তাহলে পরে এই OMGX-টা OH হয়ে যায়। ঠিক আছে, এটা যে অ্যালকোহল, তবে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল করার প্রসেস RMGX দিয়ে আমরা করতেই পারি। ঠিক আছে, যদি এখানে ফর্মালডিহাইড নিতাম তাহলে আমাদের প্রাইমারি অ্যালকোহল তৈরি হতো, যদি আমরা ফর্মালডিহাইড বাদে অন্য কোনো অ্যালডিহাইড নিয়ে করি তাহলে আমাদের সবসময় 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হবে, আর যদি আমরা কিটোন নিয়ে করি তাহলে আমাদের সবসময় 3 ডিগ্রি অ্যালকোহল বা টার্সিয়ারি অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, যেমন তোমরা একটা করো দেখি তাহলে। এইটার ক্ষেত্রে কি হবে বলো? অবভিয়াসলি এটাই হবে, এগুলো খুব সহজ সহজ জিনিস, কোনো কঠিন কিছু নাই এর মধ্যে। তাহলে এই যে 3 ডিগ্রি টার্সিয়ারি বিউটানল, ঠিক আছে, আর বিউটাইল অ্যালকোহল, বা টার্সিয়ারি বিউটানল, এটা আমাদের এখানে তৈরি হবে। বেশ, এবার যদি নেক্সট আমরা আসবো হচ্ছে অ্যালকোহলের সাথে বিক্রিয়া। কি হচ্ছে, এখান থেকে প্রথমে এইচটা এখানে যাবে, বেশ, এবার বাকিটা থাকলো আরো মাইনাস, বা আরো এইচ এর লোন পেয়ারটা দিয়ে এখানে অ্যাটাক করবে। তো এটা তৈরি হবে। এই ধরনের কম্পাউন্ড যেখানে একটা ওআর গ্রুপ ঢুকবে সেটাকে বলা হয় হেমি অ্যাসিটাল। এটাকে বলা হয় হেমি অ্যাসিটাল। এবার এইখানেই রিয়াকশন শেষ হয়ে যায় না, আবার ফার্দার কি,
আমাদের অ্যালকোহলটা যখন ইউজ হচ্ছে, অ্যালকোহল তো আর শুধু অ্যালকোহল থাকবে না, তার মধ্যে কিছু সলিউশন করে দেওয়া থাকবে আর কি। তো সেই ওয়াটারের এইচ প্লাসও হতে পারে, অ্যালকোহলের এইচ প্লাসও হতে পারে, আবার ফার্দার এইচ প্লাস এখানে অ্যাডিশন হবে এই ওএইচ টু তে। যেখান থেকে জল বেরোনোর সুযোগ রয়েছে সেখান থেকে সবসময় জল বেরোনোর চেষ্টা করে, কারণ ওয়াটার হচ্ছে গুড লিভিং গ্রুপ। তাহলে এটা বেরিয়ে যায়। এবারে এইটাকে নিউট্রালাইজ করবে কে? অক্সিজেন দিয়ে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। আচ্ছা দেখো, আমরা এখানে অ্যারো দিচ্ছি, এই বিক্রিয়াগুলো অ্যাকচুয়ালি কিন্তু সব যে আমার মানে একমুখী বিক্রিয়া এরকম না, এগুলো কিন্তু উপমুখিতা থাকে, ইকুইলিব্রিয়াম এর প্রত্যেকটা স্টেপেই কিন্তু কম বেশি থাকে। আচ্ছা, যখন এখানে দুটো এরকম ওআর গ্রুপ ঢুকবে তখন সেটার নাম হয়ে যাবে কি? তখন সেটার নাম হয়ে যাবে অ্যাসিটাল। তখন সেটার নাম হয়ে যাবে অ্যাসিটাল। ঠিক আছে, ওকে। কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আচ্ছা যদি আমাদের এখানে অ্যালডিহাইডের ক্ষেত্রে এরকম ভাবে রিঅ্যাকশনটা হলো, কিটোন যদি হতো তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যাসিটালই হতো। ঠিক আছে, যদি আমাদের সেরকম আর কি স্কোপ থাকে, কিটোনের ক্ষেত্রে হেমি অ্যাসিটাল হয়, তারপরে আর কি অ্যাসিটাল হয়। আচ্ছা, কিটোনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এরকম হয়, যদি আমাদের সেম অ্যালকোহলের মধ্যে দুটো ওএইচ গ্রুপ থাকে, অনেক সময় ওরা সাইক্লিক অ্যাসিটাল বা সাইক্লিক কিটাল তৈরি করে। ঠিক আছে, যেমন আমাদের একটা রিয়াকশন এরকম যদি দেয়, অ্যাসিটন তার সাথে আমাদের এইটার রিয়াকশন হচ্ছে, আচ্ছা এইটার নাম কি? গ্লিসারল। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে তখন? কি হয়, এই যে ওই বিক্রিয়াটা কি ছিল, এই অক্সিজেনটা যেটা ডবল বন্ড ছিল সেখানে দুটো গিয়ে লাগছিল, এখানেও তাই হবে, এই টোটাল জায়গাটার মধ্যে একটা কম্বিনেশন হবে, কম্বিনেশন হয়ে আলটিমেটলি কি হবে, আমি মেকানিজম আর এখানে দেখাচ্ছি না আলাদা করে। এইটা আমাদের এখানে ফর্মেশন হবে, বা ইথিলিন গ্লাইকল দিয়ে যদি করতাম তাহলেও হতে পারতো। এইখানে এইটা যেমন হচ্ছে আমাদের 6 মেম্বার রিং হওয়ারও চান্স আছে। ঠিক আছে, এবার নেক্সট আমরা আসবো হচ্ছে হাইড্রক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়া। আমরা একটা অ্যালডিহাইড দিয়ে দেখি, হাইড্রক্সিল অ্যামিন মানে NH2OH, এটা। এবার এইখানে আমাদের কি হবে,
দেখো অক্সিজেন সেন্টারও আছে নিউক্লিওফাইল, নাইট্রোজেন সেন্টারও আছে নিউক্লিওফাইল। এবার কোনটা যাবে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে? বেটার নিউক্লিওফাইল কে, কোন সেন্টারটা? অবভিয়াসলি নাইট্রোজেন সেন্টার, কারণ নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি কম। নেক্সট কি হবে? এই যে এখানে আমি যদি আবার প্রোটনেশন করাই, তাহলে ও টু জল হিসেবে বেরিয়ে যেতে পারে, তাহলে এখানে ডবল বন্ড হবে আর কি। ঠিক আছে, এটা তৈরি হবে। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অক্সিম। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে, এটার নাম হচ্ছে অক্সিম। অ্যালডিহাইড থেকে তৈরি হলে অ্যালডোক্সিম, কিটোন থেকে তৈরি হলে কিটোক্সিম, এটার নাম অক্সিম। সেম রিয়াকশন যদি হাইড্রোজেনের সাথে হয়, তাহলে কি হবে? প্রথমে এটা অ্যাটাক করলো, এখানে বেরোলো। সেকেন্ড টাইম আবার এখান থেকে জল বেরোবে, এটা দিয়ে এখানে অ্যাটাক হবে, ওএস টু প্লাস হয়ে এটা জল বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই এই ধরনের যে কম্পাউন্ড, এইটাকে বলা হয় হাইড্রাজোন। হাইড্রাজিন থেকে যেটা আসে সেটাকে বলা হয় হাইড্রাজোন। যাই হোক, 2,4-DNP দিয়ে রিয়াকশন, 2,4-DNP এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তো এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন অ্যাকচুয়ালি এটা হাইড্রাজিনেরই ডেরিভেটিভ একটা। হাইড্রোজেনের নর্মাল একটা যে NH2, সেই NH2 এর একটা হাইড্রোজেন সরিয়ে এখানে এই গ্রুপটা থাকে, যার মধ্যে একটা ফিনাইল রিং, তার 2 এবং 4 পজিশনে দুটো নাইট্রো থাকে। তো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে যখন আমাদের অ্যালডিহাইড এবং কিটোনের রিয়াকশন হয়, তখন এইখানে তৈরি হয় 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। এর একটা অরেঞ্জ কালারের প্রেসিপিটেট পড়ে। এবার এই শনাক্তকরণের কাজে, অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণের কাজে এটাকে আমরা ইউজ করে থাকি। এই যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের মিথানল এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডে একটা যদি আমরা সলিউশন বানাই, সেই সলিউশনটাই আমরা এখানে শনাক্তকরণের কাজে ইউজ করি। সেই রিয়েজেন্টটাকে বলা হয় ব্র্যাডির রিয়েজেন্ট বা ব্র্যাডির বিকারক। ঠিক আছে, কি হয় এখানে একটা আমাদের, এখানে একটা আমাদের অরেঞ্জ কালারের প্রেসিপিটেশন হয়। সেই অরেঞ্জ কালারের প্রেসিপিটেশনটা অ্যালডিহাইডের ক্ষেত্রেও হয়, কিটোনের ক্ষেত্রেও হয়।
এইটা দিয়ে আমরা কম্পাউন্ডটা অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পড়ছে কিনা সেটা শনাক্তকরণ করে থাকি। কিন্তু ফার্দার অ্যালডিহাইড নাকি কিটোন, অর্থাৎ কার্বনিল কম্পাউন্ড আমরা এখান থেকে শনাক্তকরণ করতে পারলাম, কিন্তু সেটা অ্যালডিহাইড না কিটোন সেইটা শনাক্তকরণ করা হয় টোলেন্সের রিয়েজেন্ট দিয়ে। ঠিক আছে, অ্যালডিহাইডটা টোলেন্সের রিয়েজেন্টে রিয়াকশন দেয়, কিটোনটা দেয় না। নেক্সট আমরা যদি আসি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়াতে কি হয় যে অ্যামোনিয়া আমাদের এখানে ইমিন টাইপের কম্পাউন্ড ফর্ম করে। প্রথমে কি হয়, নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে কার্বনটাকে ধরে, অক্সিজেন এখানে ডবল বন্ড খুলে যায়, তারপর এখানে নিউট্রালাইজ করার জন্য হাইড্রোজেনটাকে দিয়ে দিচ্ছে, তাহলে এখানে নিউট্রালাইজ হয়ে গেল। এবার ওএইচ আছে, ওএইচ ব্যাড লিভিং গ্রুপ, সেটার যদি এই প্রোটনটাকে নেয় তাহলে প্রোটনেশনের ফলে OH2 হয়ে যাবে, OH2 গুড লিভিং গ্রুপ, তাহলে NH2 লোন পেয়ার এখানে দিয়ে ডবল বন্ড করে নিতে পারে। এই যে ডবল বন্ডেড কম্পাউন্ডটা যেটা, সেটাকে বলা হয় ইমিন কমপ্লেক্স, ইমিন কম্পাউন্ড বা ইমিন যৌগ। এইটাই প্রাইমারি অ্যামিনের সঙ্গে যখন বিক্রিয়া করে সেখানেও একটা ইমিন যৌগ তৈরি হয়, কিন্তু সেই বিশেষ ধরনের ইমিনটাকে বলা হয় শিব ক্ষারক। নর্মালি আমাদের অ্যালডিহাইড গ্রুপটা যদি, অ্যালডিহাইডটা যদি আমাদের অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হয়, তাহলে যে শিব ক্ষারকগুলো তৈরি হয়, অ্যালডিহাইডটা অ্যারোমেটিক হয়ে গেলে পরে সেখানে শিব ক্ষারকগুলো স্টেবিলিটি বেড়ে যায়। কেন? কারণ এক্সটেন্ডেড কনজুগেশনের থ্রুতে সেটা রেজোনেন্স করে আর কি নিজেকে স্টেবিলিটি দিতে পারে। বেশ, এবার জারণ বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা আসি, অ্যালডিহাইডের জারণের ফলে কি হয়, অ্যালডিহাইডের জারণ পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো ইউজ করে করতে পারি। সেখানে অ্যালডিহাইড জারিত হয়ে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড দেয়। আর বিজারণ বিক্রিয়াতে, সেই বিজারণ বিক্রিয়াটা আমরা হাইড্রোজেন নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম, যেটা নর্মাল মেটালিক হাইড্রোজেনেশন, সেটা থ্রুতে করতে পারি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে করতে পারি, অথবা সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে করতে পারি। এই সমস্ত ক্ষেত্রেই আমাদের এটা কি দেবে, অ্যালকোহল দেবে। অ্যালডিহাইড থাকলে পরে প্রাইমারি অ্যালকোহল দেবে, কিটোন থাকলে পরে আমাদের সেকেন্ডারি অ্যালকোহল দেবে, কারণ দুটো তখন অ্যালকিল গ্রুপ চলে আসবে। বেশ, আমরা এই চ্যাপ্টারে যে রিয়াকশন গুলো দেখছি বা পড়ছি সেগুলো যেমন আমরা পড়বো, কিন্তু প্যারালালি আমাদের এই চ্যাপ্টার রিলেটেড অনেক ধরনের রিয়াকশন হয়, সেই জায়গাগুলোকে আমি আর এই চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড করছি না। আমরা আলাদাভাবে সেটাকে রিয়েজেন্ট বলে আমরা শেষের দিকে পড়বো। ঠিক আছে, সেখানে আমরা বিভিন্ন ধরনের রিয়াকশন আরো পড়বো, এবং সেটা পড়বো রিয়েজেন্টের বেসিসে, কারণ পরীক্ষায় প্রশ্নই আসে রিয়েজেন্টের বেসিসে, কোন রিয়েজেন্ট দিলে পরে কি চেঞ্জ হচ্ছে বা কি প্রোডাক্ট হচ্ছে, বা কোন প্রোডাক্ট আসলে পরে কোন রিয়েজেন্ট ইউজ করা যায়। তো সেটা ওই রিয়েজেন্টের থ্রুতে পড়লে পরে জিনিসটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। সেই জন্য আমি কিছু কিছু জায়গায় এইখানে আর ইনক্লুড করিনি, আমি এগুলোকে আর কি ফার্দার ওই রিয়েজেন্ট পড়ানোর সময় তখন ওগুলোকে ইন ডিটেলসে পড়াবো। তো আজকে রিয়াকশনের কিছু পার্ট আমরা অলরেডি এখানে কমপ্লিট করে ফেললাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু রিয়াকশনস অ্যালডিহাইড এবং কিটোনের সেগুলো পড়বো। ঠিক আছে, তো তোমাদের সাথে আবার পরের ভিডিওতে তাহলে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।